সকলকে স্বাগত জানাই ক্যাম্পাস কানেক্ট চ্যানেলে। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো স্কুল সার্ভিস কমিশন আজ মধ্যরাতে প্রায় মোটামুটি 1:45 নাগাদ গেজেট প্রকাশিত করলো। যে গেজেট প্রকাশিত হওয়ার কথা কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেই গেজেট কিন্তু আজকে প্রকাশিত হলো। তো চলুন আমরা দেখে নিই কথা না বাড়িয়ে যে পুরো যে গেজেট যেটা প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেই গেজেটে কী রয়েছে এবং গেজেটের সম্পূর্ণ যেটি ইংরাজিতে যেটা রয়েছে গেজেট, সেটি সম্পূর্ণ বাংলায় বিশ্লেষণ করে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব যে গেজেটে কী রয়েছে এবং আপনাদের কী কী করণীয় আছে, সমস্তটাই কিন্তু বুঝিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ যেটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল গেজেট 2025। আচ্ছা দেখুন, প্রথমে আমি এখানে গেজেটের একটা ছবি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা প্রকাশিত হয়েছে 29শে মে 2025 এবং এই গেজেটের একদম প্রথমে যেটা বলা হচ্ছে, এই নতুন নিয়মাবলী গেজেটে প্রকাশের তারিখ অর্থাৎ 29শে মে 2025 থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ যেহেতু 29 তারিখে প্রকাশিত হয়েছে, সেহেতু 29 তারিখ থেকেই কিন্তু এই যে গেজেট সেটা কিন্তু কার্যকরী হয়েছে। এবং এই গেজেটটা হচ্ছে, আমি যেটা বলছি, এটা হচ্ছে 9, 10, 11, 12 অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টি শ্রেণীর যে শিক্ষকতার যে পরীক্ষা, সেই পরীক্ষার যে গেজেট সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে কি বলা হচ্ছে, বয়স সীমা অর্থাৎ কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, কত বছর বয়স হলে। ন্যূনতম বয়স হতে হবে 21 বছর, সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। আর বিজ্ঞাপনের বছরের 1 জানুয়ারি অনুযায়ী, মানে এই বছরের 1 জানুয়ারি অনুযায়ী, মানে 1/1/2025 অনুযায়ী আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর আর ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর। তারপরে কি বলা হচ্ছে, সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি বা এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং শারীরিকভাবে অক্ষম পিএইচ প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মামলাটি হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু বয়সে যারা চাকরি করছিলেন, যারা চাকরি হারা হয়েছেন, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, সেটা কিন্তু গেজেটে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখন সেটা এজ রিল্যাক্সেশন কতটা দেওয়া হবে সেটা আশা করি কালকে নোটিফিকেশান যখন বেরোবে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। আচ্ছা, এরপর যে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলছে, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে 50% নম্বর সহ বিএড অথবা 4 বছরের বিএড বা বিএসসি ডিগ্রি আবশ্যক। আর আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটি নির্দেশিকা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আমি আপার প্রাইমারির যে গেজেট প্রকাশিত হয়েছে সেটা আমি নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, এর সঙ্গে আর বানাচ্ছি না। তো যাই হোক, এই শিক্ষাগত যোগ্যতায় একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে যেটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নবম দশমে গত বছর যেটা ছিল, 2016 যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে যেটা ছিল যে কোনো ক্যান্ডিডেট যদি গ্র্যাজুয়েশনে 50% না পায় তাহলে কিন্তু সে নবম দশমে বসতে পারবে না। কিন্তু এবারে একটু সিস্টেমটা চেঞ্জ করেছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নবম দশমে যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় বসে এবং সেখানে যদি তার 50% নাম্বার না থাকে গ্র্যাজুয়েশনে, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের 50% দিয়েও কিন্তু সে 9, 10-এ বসতে পারবে। কিন্তু 11, 12-এর ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মাস্ট। আর এছাড়া হচ্ছে স্নাতকোত্তর 50%-এর সঙ্গেও কিন্তু বিএড অথবা 4 বছরের বিএড, বিএসসি এড কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, এরপর হচ্ছে আবেদন প্রক্রিয়া। আপনারা আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন, আবেদনপত্র শুধুমাত্র কিন্তু অনলাইনে জমা দিতে হবে, অফলাইনে কিন্তু কোনো আবেদনপত্র জমা দেওয়া যাবে না। কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ হবে সেটা কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী আশা করা যাওয়া হবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত গেজেটে প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, এরপর হচ্ছে নির্বাচন পদ্ধতি। নির্বাচন মেধার ভিত্তিতে হবে এবং এতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে। এই যে ক্যাটাগরিগুলো বললাম, এই ক্যাটাগরির উপর বেস করেই কিন্তু টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা হবে। এবার দেখে নিই চলুন যে কোন কোন বিষয়ে কোন কোন নাম্বার রয়েছে বা কত কত নাম্বার রয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে পরীক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষা, যেটা সকলে অধীর আগ্রহ অপেক্ষা করছিল যে কত নম্বরের পরীক্ষা হবে। গত বছর
মানে 2016 যে পরীক্ষা সেখানে 55 মার্কস অর্থাৎ 55 নম্বরের পরীক্ষা হয়েছিল, কিন্তু এবার যে লিখিত পরীক্ষা সেটা ওএমআর ভিত্তিক পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 60 নম্বরের পরীক্ষা হবে। 60 নম্বরের ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। অ্যাকাডেমিক স্কোর থাকছে শিক্ষাগত যোগ্যতা 10 নাম্বার। এবার এই যে 10 নাম্বারটা থাকছে সেই 10 নাম্বারটা কীভাবে পাবেন সেটাও লিখে দেওয়া আছে। এবারে কিন্তু সবথেকে বড় কথা যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু কোনো অ্যাকাডেমিক থাকছে না। যদি কোনো ক্যান্ডিডেট স্নাতক বা স্নাতকোত্তরে 60% বা তার বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে তিনি অ্যাকাডেমিকে 10এ 10 পাচ্ছেন। যদি 50% থেকে 60%-এর কম নাম্বার থাকে তাহলে 8 পাবেন, আর 50%-এর যদি কম থাকে তাহলে তিনি 6 পাবেন। 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 10, 8 এবং 6। আচ্ছা, এরপরে আসি পরীক্ষা পদ্ধতির পরবর্তী পার্টে। সেটা হচ্ছে যে পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা, মানে টিচিং এক্সপিরিয়েন্স, যেটা কি কারা পাবেন? সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে প্রতি বছরের জন্য 2 নম্বর, মানে যারা শিক্ষকতা করছেন তারা প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে এক্সপিরিয়েন্স পাবে। মানে কোনো টিচার যদি 5 বছর চাকরি করেন তাহলে কিন্তু তিনি ফুল মার্কস মানে 10এ 10 পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে মৌখিক ইন্টারভিউ 10 নাম্বার আর লেকচার ডেমনস্ট্রেশন 10 নাম্বার। মৌখিক ইন্টারভিউ মানে আপনাকে ওখানে ভাইভাতে কোশ্চেন জিজ্ঞাসা করবে, আর ডেমনস্ট্রেশন মানে আপনাকে ওখানে টিচিং দিয়ে দেখাতে হবে 10 নাম্বার। তাহলে টোটাল হয়ে গেল হচ্ছে আপনার 100 নাম্বার। এরপর হচ্ছে প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পাবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু গতবারে ছিল না, এটা নতুন করে অ্যাড করেছে এই সমস্ত কেস মকদ্দমার জন্য। সেটা হচ্ছে যে প্রত্যেকটা অংশের স্কোর, মানে আপনি এই যে টোটাল যে পরীক্ষাটা দিচ্ছেন সেখানে আপনি কত নাম্বার পাচ্ছেন এবং সেই ক্যাটাগরিতে আপনার কাট অফ কত রয়েছে আর আপনি টোটাল কত নাম্বার পেলেন সবটাই কিন্তু আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন। মানে পুরোটাই স্বচ্ছতার সঙ্গে কিন্তু করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয়, এরকম হতেই পারে যে কোনো প্রার্থীর নাম্বার হয়তো একই রয়েছে, সেক্ষেত্রে কী হবে? তখন কিন্তু লিখিত পরীক্ষার নাম্বার, এরপর একাডেমিক স্কোর এবং সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে কিন্তু মেধা নির্ধারণ করা হবে। যদি এরকম ধরনের কোনো সিচুয়েশান এসে থাকে তখন কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা হবে। আচ্ছা, তারপরে বলছে প্যানেল এবং অপেক্ষমান তালিকার বৈধতা, মানে প্যানেল এবং ওয়েটিং লিস্টের বৈধতা, ভ্যালিডিটি। প্যানেল এবং অপেক্ষমান তালিকা প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ হবে। মানে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 20 নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে এবং তারপর প্যানেল দেবে, তো সেই মোটামুটি যদি ধরা যায় তাহলে নভেম্বর থেকে পরবর্তী বছরের নভেম্বর 2026 নভেম্বর পর্যন্ত কিন্তু এই প্যানেল বৈধ থাকবে। তারপর কি বলা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত সংযোজন, এবারে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদনক্রমে এই বৈধতা অতিরিক্ত 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ এবং সেটা অবশ্যই ক্যাবিনেট মিটিং করে আলাদাভাবে গেজেট করে সেটা করতে হবে। সেটা রাজ্য সরকার যদি মনে করে তাহলে সেটা করতে পারে। আপাতত 1 বছরের জন্যই কিন্তু বৈধ থাকবে। এরপর হচ্ছে কাউন্সিলিং এবং সুপারিশপত্র। সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনগুলি কাউন্সিলিং পরিচালনা করবে, মানে যে কাউন্সিলিংগুলো হবে সেটা আপনাদের যে যার নিজস্ব রিজিওনাল অফিসে হবে। যে রিজিওনাল অফিসগুলো আছে আমাদের ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউথ আর হচ্ছে আপনার সাউথ ইস্টার্ন যে রিজিয়নগুলো আছে সেখানে আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, কাউন্সিলিংয়ে পছন্দের বিদ্যালয় যদি গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থী কিন্তু পরবর্তীকালে আর কাউন্সিলিং প্রক্রিয়ায় কিন্তু অংশ নিতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, কারণ এই ধরনের কিছু ঘটনা ঘটেছে আগে, যে যারা কাউন্সিলিংয়ে তারা নিজেদের বিদ্যালয় পছন্দ করেনি এবং তারা পরে বলেছে না আমরা পছন্দ মতো বিদ্যালয় পাচ্ছি না, তো আমরা অন্য পরের কাউন্সিলিং আমরা নেব। তো সেই জিনিসটা কিন্তু এবার হচ্ছে না। আপনারা যদি কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আপনি যদি স্কুল চয়েস করতে না পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু কাউন্সিলিং আর কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না পরবর্তী সময়। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে কিন্তু যোগদান করতে হবে। যোগদানের সময় প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র কিন্তু যাচাই করা হবে, মানে যেটা ভেরিফিকেশন হয় আর কি। তাহলে 30 থেকে 60 দিনের মধ্যে কিন্তু আপনাকে বিদ্যালয়ে যোগদান কিন্তু করতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু মহিলাদের বা ম্যাডামদের কিন্তু নিরাপত্তাকে দেখা হয়েছে। পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয়ে কিন্তু নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। অর্থাৎ যে সমস্ত গার্লস স্কুলগুলো আছে সেখানে কিন্তু শুধুমাত্র ফিমেল টিচাররাই কিন্তু অ্যাপ্লিকেবেল, সেখানে কিন্তু কোনো মেল টিচার কিন্তু অ্যাপ্লিকেবেল নয়। এরপর বলা হচ্ছে ওএমআর সিট সংরক্ষণ, যেটার জন্য
এত মামলা, যেটার জন্য এত সমস্যা, এত চাকরি চলে যাওয়া, যেটার জন্য সমস্ত কিছু, সেখানে কি বলা হচ্ছে, লিখিত পরীক্ষার ওএমআর সিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর নষ্ট করা যাবে। মানে প্যানেলের মেয়াদ থাকছে আপনার 1 বছর, তারও 2 বছর পর নষ্ট করা যাবে। মানে অরিজিনাল ওএমআর সিট, মানে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষার অরিজিনাল ওএমআর সিট হচ্ছে আপনার 2 বছর পর্ষদ রাখবে। আর ওএমআর সিটের স্ক্যান কপি বা যেটাকে মিরর ইমেজ বলা হচ্ছে, সেইটা হচ্ছে 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। মানে 2025-এ পরীক্ষা হচ্ছে, আপনার 2035 সাল পর্যন্ত কিন্তু সেই মিরর ইমেজটা কিন্তু থাকবে। তাই সেক্ষেত্রে যদি কোনো পরবর্তী সময় সমস্যা হয়, তখন এই বিষয়গুলো কিন্তু বা এই মিরর ইমেজ এবং এই ওএমআর সিটগুলো কিন্তু কাজে লাগবে। পরীক্ষার পর কার্বন কপি দেওয়া হবে এবং রেজাল্টের আগে কিন্তু উত্তরপত্র প্রকাশ করা হবে। মানে যেটা কার্বন কপি, মানে আপনি যে পরীক্ষাটা দেবেন ওএমআর সিটে, তার নিচে একটা কার্বন কপি থাকবে। সেই কার্বন কপিটা আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। যেমন প্রাথমিক টেটের সময় আমরা দেখেছি, বা অন্যান্য বিভিন্ন সেন্ট্রালের যে পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় যে কার্বন কপি দেওয়া হয়, আপনারা সেই কার্বন কপি বাড়ি নিয়ে আসতে পারবেন। এবং রেজাল্টের আগে, সেই রেজাল্টের আগে কিন্তু আপনাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশ করা হবে এবং আপনারা সেখানে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনারা কত নাম্বার পাচ্ছেন। এরপরে বলছে কি, যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন, অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয়, তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল হয়ে বলে গণ্য হবে। তারপর কি বলা হচ্ছে, লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট ওয়েজেটের ভিত্তিতে প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হবে। শূন্য পদের 1.6 গুণ অর্থাৎ 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো পুরো বিষয়টা, পুরো যে গেজেটটা আছে, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেছেন। যে গেজেটটা প্রকাশিত হয়েছে, সেই গেজেটেরই বাংলা করে আপনাদের সুবিধার্থে সমস্তটা দেখিয়ে দিলাম, বলে দিলাম। এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, এই ভিডিওটি একটি খুব ইনফরমেটিভ ভিডিও, কারণ যেহেতু গেজেটটা প্রকাশিত হয়েছে, একটা বড় গেজেট, মেন পার্টগুলো, মেন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই ভিডিওটা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আরও বিশেষ অনুরোধ থাকলো, যারা ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।